Hello everyone. Today I'm going to share a secret to learning a confusing new vocabulary. Many of my students asked me, "Sir, how can I improve my vocabulary skills?" Today I'm going to reveal this secret to you. আমার অনেক স্টুডেন্টস আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি নতুন ভোকাবুলারি কিভাবে শিখবো, কনফিউজিং ভোকাবুলারি গুলো কিভাবে শিখবো, শেখার পরে আমি সবসময় ভুলে যাই, মনে রাখতে পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। মনে রাখবেন, একটা নতুন ভোকাবুলারি শেখার জন্য তিনটা ফিচার্স সবসময় মাথায় রাখতে হবে। আর এই তিনটা ফিচার্স যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, তাহলে কখনোই আপনি একটা ওয়ার্ড শিখে কখনোই ভুলবেন না এবং ওই ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে, যে ওয়ার্ডটা শিখতে চাচ্ছেন ওই ওয়ার্ডটার স্পেলিংটা খুব ভালো করে শিখে ফেলবেন। নাম্বার টু, প্রনাউন্সিয়েশন। নাম্বার থ্রি, appropriate use of the words according to the context. কেন এই তিনটা ফিচার্স আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, স্পেলিং। এই স্পেলিংটা যদি আপনি ঠিকঠাক মতো না শিখেন, তাহলে কি হবে, আপনি যখন ওই ওয়ার্ডটা লিখতে যাবেন তখন কিন্তু আপনি যদি বানানটা ঠিক মতো না জানেন, স্পেলিংটা যদি ঠিক মতো না জানেন, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটার আর কোনো দাম থাকলো না, কারণ আপনি লিখতে পারছেন না, অন্য মিনিং নিয়ে নেবে। আবার স্পিকিং এর ক্ষেত্রে আপনি ওই ওয়ার্ডটা বানান ঠিক মতো লিখতে পারলেন, কিন্তু শুদ্ধভাবে প্রনাউন্সিয়েশন করতে পারলেন না, শুদ্ধ উচ্চারণ করতে পারলেন না, তখনই কিন্তু এই ওয়ার্ডের যেই ইউজটা থাকছে না। তার মানে আপনি ভুল প্রনাউন্সিয়েশন করার কারণে আপনার ভুল মিনিং নিয়ে নিচ্ছে। আবার আমি ধরে নিচ্ছি আপনি স্পেলিংও জানেন, কারেক্ট উচ্চারণও জানেন, কিন্তু এটা আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি সেন্টেন্সে কনটেক্সট অনুযায়ী লিখতে পারলেন না। যদি আপনি অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট না লিখতে পারেন, তাহলে এই উচ্চারণ এবং বানান জেনেও তো কোনো লাভ নেই, ভুল অর্থ নিয়ে নেবে, রাইট? সো একটা ওয়ার্ড শেখার জন্য আপনি এই তিনটা ফিচার্স অলওয়েজ ব্রেনে রাখতে হবে, তাহলে আপনি কখনোই এই ওয়ার্ডটা ভুলবেনও না এবং এইটার মিসইউজও হবে না। অলরাইট, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই তিনটা ফিচার্স, ছোট ছোট ওয়ার্ড, এগুলোর বানান, কনফিউজিং প্রনাউন্সিয়েশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ইন দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়ে দেব। চলুন একটা ওয়ার্ডের স্পেলিং শেখা যাক। SUBTLE। এগেইন, SUBTLE। এটার প্রনাউন্সিয়েশন কি হবে? স্পেলিং তো আমরা শিখেই ফেললাম, এটার প্রনাউন্সিয়েশন কি হবে? সাবটল? নাও, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে সাটল। সাটল। এই ওয়ার্ডটার বি সাইলেন্ট হয়ে যাচ্ছে, লেটার বিটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখুন, এটার বানান জানার পরেও যদি উচ্চারণটা ঠিক মতো না করতে পারি, এই ওয়ার্ডটার কি আর কোনো দাম থাকবে যখন আমি বলবো? দেখেন, লেটার দেখে স্পেলিং দেখে আপনি কিন্তু এটার উচ্চারণটা করতে পারছেন না, তার মানে এটা ফোনেমিক সিম্বল দেখে একটু উচ্চারণটা আপনাকে শিখে ফেলতে হবে। এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে সাটল, তার মানে স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন দুটাই জানতে হবে। আবার এই ওয়ার্ডটার উচ্চারণটা আমি করলাম সাটল, কিন্তু আপনি এই ওয়ার্ডটার উচ্চারণ শুনে স্পেলিং কিন্তু করতে পারছেন না, তার মানে দুইটাই শেখা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এটার অর্থটা জানা যাক, এটার মিনিংটা কি। এটার মিনিংটা হচ্ছে, বাংলায় আমরা বলি সূক্ষ্ম বা নিখুঁত, রাইট? এই নিখুঁত বা সূক্ষ্ম এটার অর্থ, কিন্তু এটাকে জানতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা বাক্যে কনটেক্সট অনুযায়ী বসাতে পারছি কিনা। চলুন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। The perfume has a subtle fragrance. Again, the perfume has a subtle fragrance. বোঝাচ্ছে, পারফিউমটার একটা নিখুঁত বা পারফেক্ট একটা কি আছে, সুঘ্রাণ আছে। তাহলে বুঝতে পারছেন, একটা ওয়ার্ড শেখার জন্য তার স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং appropriate use of this word in the sentence according to the context কতটুকু গুরুত্বপূর্ণ, রাইট? খুবই গুরুত্বপূর্ণ, তাই না? চলুন আরেকটা উদাহরণ দেওয়া যাক। DEBRIS। এটার উচ্চারণ কি হবে? ডেব্রিস? না, এটার উচ্চারণ ডেব্রিস নয়। সাধারণত ওয়ার্ডটা দেখে নর্মালি কম বেশি সবাই এটাকে ডেব্রিস বলবে, যারা এটার উচ্চারণটা জানে না, রাইট? সো এটার উচ্চারণ আসলে ডেব্রিস না, এটার উচ্চারণ হচ্ছে ডেব্রি। এগেইন, ডেব্রি। আবার ডেব্রি।
debris. ক্লিয়ার? তাহলে চলুন এবার শিখে নেওয়া যাক এটার অর্থটা কি, কনটেক্সট অনুযায়ী এটার অর্থটা কি। এটার অর্থ হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু ধ্বংসাবশেষ থাকে না, মানে কোনো একটা কিছু ধ্বংস হয়ে যেটার কিছু অংশ থেকে যায়, যেটাকে বলা হয় ধ্বংসাবশেষ বাংলাতে বলে আর কি। সো এরকম একটা অর্থ নেয়। তাহলে চলুন এটাকে আমরা একটা বাক্যে উদাহরণ দিয়ে দেখা যাক। রাইট? সো after storm there was a lot of debris on the road. Again, after the storm there was a lot of debris on the road. বোঝা যাচ্ছে? একটা ঝড়ের পরে অনেক অনেক যে কিছু ভেঙে টেঙে এটার কিছু অংশ বিশেষ রোডের উপরে কি করে আছে, পড়ে আছে। রাইট? সো এই যে কিছু অংশ পড়ে আছে এটাকে আমরা ডেব্রি বলি। নেভার সে ডেব্রিস, ডেব্রি। অলরাইট, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা ওয়ার্ড শেখার ক্ষেত্রে এর স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য ওয়ার্ডস জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয় যদি আপনার ব্রেনে না থাকে যে কোনো নতুন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটা শিখে কোনো লাভ হবে না। চলুন তাহলে আরো কিছু কনফিউজিং ভোকাবুলারির উদাহরণ দিয়ে এই বিষয়টাকে আরো ভালোভাবে শেখা যায়। রাইট? সো আরেকটা ওয়ার্ড হচ্ছে CHAOS। এগেইন CHAOS, এটার উচ্চারণ কি হবে? বানান তো শিখে গেলাম, এটার উচ্চারণ কি হবে? চাওস নাকি খাওস? কি হবে? ওয়েল, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে chaos, chaos। বুঝতে পেরেছেন? তার মানে এটার উচ্চারণ এবং স্পেলিং এর সাথে কতটুকু পার্থক্য? অনেক কিন্তু পার্থক্য, তাই না? তার মানে স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন দুইটাই কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন একটা এক্সাম্পল দেয়া যাক। The room was in a chaos after the party. Again, the room was in the chaos after the party. এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা হইচই, হইচই। তার মানে পার্টির পরে রুমটা অনেক বিশৃঙ্খল হয়ে গিয়েছে বা হইচই হয়ে গিয়েছে বা হইচইপূর্ণ হয়ে গিয়েছে। গট দ্য সেন্স? বুঝতে পেরেছেন নিশ্চয়ই, রাইট? চলুন আরেকটা উদাহরণ দেয়া যাক। BIZARRE, BIZARRE, এটার উচ্চারণ কি হবে? বিজারি? নাও, এটার উচ্চারণ হবে বিজা, বিজা। এটার রা সাউন্ডটা সাইলেন্ট হয়ে যাবে, আর এর উচ্চারণটা হবে না। রাইট? তাহলে এটার উচ্চারণটা কি হবে? বিজা। তাহলে বুঝতে পেরেছেন, বাক্যের সাথে যদি আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ না করতে পারি এই ওয়ার্ডটা, তাহলে এটার মিনিংটা কোথায় চলে যাবে? তার মানে স্পেলিং এর সাথে উচ্চারণের মিল নাই। আবার বাক্যে যদি এটা ইউজ না করতে পারি তাহলে তো সবই শেষ। তার মানে এই তিনটা ফিচারই জানতে হবে। তো চলুন এটার অর্থটা জানা যাক। এটার অর্থটা হচ্ছে অদ্ভুত, বা আমরা অড টাইপ যে ওয়ার্ডটা ইউজ করি এটার অর্থটা কিছুটা এরকমই। বিজা মানে অদ্ভুত। তো চলুন একটা উদাহরণ দেয়া যাক। His outfit was very bizarre. লাইক কাউকে দেখে আপনি বললেন his outfit was very bizarre, তার মানে তার আউটফিটটা, তাকে দেখতে বা তার ড্রেস আপটা খুবই অদ্ভুত। এইরকম ক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। অলরাইট, তো চলুন আরেকটা এক্সাম্পল দেয়া যাক। AISLE, AISLE, এটার উচ্চারণ কি হবে? আইসেল? নাও, এটার উচ্চারণ হবে আইল, আইল। আইল বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হলো, ধরুন দুইটা রো এর মাঝখানে, থিঙ্ক অ্যাবাউট আপনার ক্লাসরুমটা, ক্লাসরুমের দুই পাশে যেই বসার সিটগুলো থাকে, রাইট? সো এই মাঝখানে যে রাস্তাটা থাকে ওইটাকে কিন্তু আইল বলা হয়। আবার আপনি ধরুন সিনেমা হলে গিয়েছেন বা থিয়েটারে গিয়েছেন, দুই পাশে যে বসার যে সিটগুলো থাকে, এই পাশের যে রাস্তাটা বা সিটগুলোতে বসার যে রাস্তাটা, এটাকে আসলে আইল বলা হয়। তাহলে দেখুন আমরা কি শিখলাম? প্রথমে স্পেলিং এবং তার প্রনাউন্সিয়েশন, রাইট? তারপরে শিখলাম কি এটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা। চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক। Please walk down the aisle to find your seat.
ক্লিয়ার? আই মিন আপনি এই শব্দগুলো যদি স্পেলিং এবং এটা প্রনাউন্সিয়েশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা না জানেন, তাহলে আপনার কি এই ওয়ার্ডগুলো শিখে কোনো লাভ হবে? আপনি তো আবার ভুলে যাবেন, রাইট? দেখুন এই আই শব্দটার মধ্যে এসটা উঠে গিয়েছে, রাইট? আবার বিজা শব্দটার মধ্যে আ উঠে গিয়েছে, রাইট? তার মানে দেখুন শব্দের উচ্চারণ এবং শব্দের বানানের সাথে কত পার্থক্য। আবার একটা ওয়ার্ড কিন্তু আরেকটা ওয়ার্ডের সিমিলারিটি থাকে, কিন্তু কখনো কখনো এটার মিনিং গুলো আবার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, রাইট? তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রেখে একটা নতুন শব্দ আমাদেরকে শিখতে হবে। ওয়ান মোর এক্সাম্পল, GENRE, 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 alright? So এটার মিনিংটা হচ্ছে টাইপ অফ, কাইন্ড অফ, রাইট? আই মিন ধরন বোঝাতে এই শব্দটি ইউজ হয়। চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক। My favorite genre of music is jazz. My favorite genre of music is jazz. Got the sense? চলুন আরেকটা এক্সাম্পল দেই। RECIPE, 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 যেটাকে আমরা বলি রান্নার পদ্ধতি। অলরাইট, তার এক্সাম্পল দিই। She followed the recipe to bake a cake. She followed the recipe to bake a cake. One more example. MORTGAGE, এটার উচ্চারণ কি হবে? আমি আবার বলছি, MORTGAGE, মর্গেজ? নো, এটার উচ্চারণটা হচ্ছে মর্গেজ, মর্গেজ, যেটাকে আমরা বাড়ির ঋণ বা গৃহ ঋণ বলে থাকি, রাইট? আই মিন বাড়ি কেনার জন্য যে ঋণটা নেওয়া হয় সেটাকে আসলে মর্গেজ বলে, মর্গেজ। অলরাইট, তো চলুন এটার বাক্যে এই ওয়ার্ডটা অ্যাপ্লাই করে দেখি। They are paying a mortgage on their house. Again, they are paying a mortgage on their house. তাহলে বুঝতেই পারছেন বানানের সাথে উচ্চারণের কত পার্থক্য, আবার এইটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বাক্যে বসানোটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। COLONEL, কি হবে? কলোনেল? নো, এটার উচ্চারণটা হবে কার্নেল, কার্নেল, যেটাকে আমরা বলি কর্নেল বা আর্মির যে সেনানায়ক বা সেনাবাহিনীর যে সেনানায়ক তাকে আমরা কি বলি? কর্নেল, রাইট? এটার উচ্চারণ হবে কার্নেল। তাহলে দেখুন স্পেলিং এর ক্ষেত্রে কোনো আর আছে কি? COLONEL, কোনো আর আছে? নো। বাট দেখুন আমরা যখন এটা উচ্চারণটা করছি তখন কিন্তু বলছি কার্নেল, 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 রাইট? তার মানে প্রনাউন্সিয়েশনের সাথে স্পেলিং এর কতটুকু পার্থক্য। চলুন একটা এক্সাম্পল দেই। The colonel led his soldiers into battle. Alright, আরেকটা এক্সাম্পল দেই। QUAY, QUAY, এটার উচ্চারণ কি হবে? খোয়ায়? No, এটার উচ্চারণটা হবে কি, কি। আমি আবার বলছি, QUAY, উচ্চারণ কি হবে? কি, কি। এর অর্থ হচ্ছে ঘাট, রাইট? যে ঘাট থাকে না, নৌকা বা বোট যেখানে ভিড়ে, এটাকে বলা হয় QUAY, আই মিন কি, রাইট? একটা এক্সাম্পল দেই। The boat is anchored at the quay. The boat is anchored at the quay. তার মানে বোটটি একটা তীরে বা ঘাটে কি করলো? ভিড়লো বা অ্যাঙ্কর্ড লাগানো হলো, রাইট? চলুন আরেকটা উদাহরণ দেওয়া যাক। PSAUDONYM, এটার উচ্চারণ কি হবে? খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না? আসলে এটার উচ্চারণ হবে pseudonym, pseudonym, আই মিন পিটা এখানে একেবারেই শেষ, রাইট? আবার SE মানে সিডোনিম না, রাইট? pseudonym, 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 এটার অর্থ হচ্ছে ছদ্মনাম। অনেক সময় রাইটাররা তাদের ছদ্মনাম ইউজ করে না, তার মূল নামটাকে হাইড করার জন্য।
এটাকে বলা হয় pseudonym, right? যেমন the author used a pseudonym to hide his real name. Alright, আরেকটা এক্সাম্পল দিয়ে আজকের এই ক্লাসটা আমি শেষ করব. Alright, so RENDEZVOUS, again RENDEZVOUS, এটার উচ্চারণ কি হবে? Confused. এটার উচ্চারণ হবে rendezvous. তার মানে দেখুন স্পেলিং এর সাথে উচ্চারণের কত পার্থক্য, pronunciation and spelling, right, completely different, right? তো চলুন এটার অর্থটা জানা যাক. এটার অর্থ হচ্ছে আসলে কি বলে গোপনে সাক্ষাৎ বা গোপনে চুপি চুপি কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, এটাকে আমরা rendezvous বলি. রাইট, চলুন এটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা শেখা যাক বাক্যে কনটেক্সট অনুযায়ী ইউজ করে. রাইট, সো উই হ্যাড আ সিক্রেট rendezvous at the cafe. We had a secret rendezvous at the cafe. I mean, ক্যাফে আমাদের একটা গোপন কি হয়েছিল, দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল. Alright, before I end the class, one more important trick that I'm going to really share with you is যখনই আপনি কোনো নতুন একটা vocabulary শিখবেন, bear in mind, never learn any new vocabulary isolately. I mean, single vocabulary never works. Try to learn with full phrase and try to use it in sentence. I mean, learn with full sentence, learn with full phrase. Isolate or single word never works. Alright, dear viewers, I hope you are going to use these tricks and techniques while learning new vocabularies. Adios.